হয় যখন মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ছায়াযুদ্ধটা হঠাৎ করে একটা সরাসরি সংঘাতে পরিণত হয়। আজ আমরা ২০২৬ সালের এমনই এক কাল্পনিক কিন্তু খুবই বাস্তবসম্মত একটা চিত্র দেখব কিভাবে প্রযুক্তি, অর্থনীতি আর ভূরাজনীতি মিলেমিশে এক সম্পূর্ণ নতুন ধরনের যুদ্ধের জন্ম দিয়েছিল। চলুন ঘটনার শুরুটা একবার দেখে নিই। জুন ২০২৫ ইসরায়েল আর ইরানের মধ্যে প্রথম দূরপাল্লার মিসাইল বিনিময় দিয়ে এর শুরু। কিন্তু পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যায় ২৮ ফেব্রুয়ারি ২০২৬-এ। এদিন আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান শুরু করে। এর জবাবে মার্চের শুরুতে ইরানও পাল্টা হামলা শুরু করে, আর তাতে পুরো অঞ্চল জুড়ে আগুন জ্বলে ওঠে। অবশেষে মার্চের ২৩ তারিখে পাকিস্তান, মিশর আর তুরস্কের মতো দেশগুলো মিলে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসে। আজকের আলোচনায় আমরা মূলত ৫টা বিষয় দেখব। প্রথমত, এই যুদ্ধটা কেন আর সব যুদ্ধের চেয়ে আলাদা। এরপর দেখব আকাশের বুকে প্রযুক্তি আর সংখ্যার সেই লড়াইটা। তারপর জানব কিভাবে অর্থনীতি হয়ে উঠেছিল মূল যুদ্ধক্ষেত্র। চতুর্থত, এর প্রভাব কিভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, আর সবশেষে বোঝার চেষ্টা করব এর ভবিষ্যৎ কি হতে পারে। তো প্রথমেই আসা যাক, কেন এই যুদ্ধটা এই অঞ্চলের জন্য একটা বিরাট পরিবর্তন ছিল। এতদিন ধরে যে গোপন লড়াই চলছিল সেটা থেকে বেরিয়ে এসে এটা ছিল একেবারে মুখোমুখি এক সংঘাতের শুরু। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ এই দিনটা সবকিছু বদলে দিয়েছিল। আমেরিকা আর ইসরায়েলের একটা যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা মারা যান। বুঝতেই পারছেন, এটা আর কোনো প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ ছিল না। এটা ছিল একটা সর্বাত্মক যুদ্ধের সরাসরি ঘোষণা। এবার চলুন যুদ্ধের সামরিক দিকটা একটু দেখি। আকাশের এই লড়াইটা ছিল বেশ অদ্ভুত। একদিকে ছিল অত্যাধুনিক প্রযুক্তি, আর আরেকদিকে ছিল অস্ত্রের বিপুল সংখ্যা। একটা অসম লড়াই যাকে বলে। এখানে দেখুন, দুই পক্ষের কৌশলটা ছিল একদম দুই রকম। একদিকে ইরানের শাহেদ ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল। তাদের স্ট্র্যাটেজি ছিল একটাই, একসঙ্গে এত পরিমাণে আক্রমণ করা যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাটা আর কাজই করতে না পারে। আর অন্যদিকে ছিল আমেরিকা, ইসরায়েল আর উপসাগরীয় দেশগুলোর আয়রন ডোম, থ্যাড, প্যাট্রিয়টের মতো হাইটেক মাল্টিলেয়ার্ড ডিফেন্স সিস্টেম। শুধু ২০২৫-এর জুন মাসেই ইরানের আক্রমণের কিউমোটা একবার দেখুন। ১,০০০-এরও বেশি ড্রোন আর প্রায় ৬৫০ ব্যালিস্টিক মিসাইল। এই সংখ্যাগুলোই বলে দেয় যে ডিফেন্স সিস্টেমগুলোর ওপর চাপটা ঠিক কি প্রচণ্ড ছিল। প্রতিরক্ষা বাহিনীগুলো দাবি করেছিল যে তাদের সাকসেস রেট ছিল অবিশ্বাস্য, প্রায় ৯২%। কিন্তু এই সাফল্যের পেছনে একটা বিশাল অর্থনৈতিক মূল্য চোকাতে হচ্ছিল, আর এই খরচের হিসাবটাই আমাদের যুদ্ধের এক নতুন দিকে নিয়ে যায়। আর এখানেই আমরা যুদ্ধের আসল ময়দানে ঢুকছি, যা সামরিকের চেয়েও অনেক বেশি অর্থনৈতিক। মূল প্রশ্নটা হয়ে দাঁড়ালো, এই বিপুল আর্থিক বোঝাটা কে কতদিন টানতে পারবে। ভাবুন তো, ইরানের একটা শাহেদ সুইসাইড ড্রোনের দাম পড়ে মাত্র $২০,০০০ মতো। এটা খুবই সস্তা আর অনেক পরিমাণে তৈরি করার মতো একটা অস্ত্র। আর সেই একটা ড্রোনকে আটকাতে যে প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্টর মিসাইল ব্যবহার করা হয়, তার একটার দামই $২০ লাখ বেশি। খরচের এই আকাশ পাতাল পার্থক্যটাই কিন্তু এই যুদ্ধের মূল চালিকা শক্তি হয়ে উঠেছিল। দি ইকোনমিস্ট বিষয়টাকে খুব দারুণভাবে বলেছে, একটা বাইক বা সাধারণ সাইকেল থামাতে ফেরারি গাড়ি ব্যবহার করার মতো। প্রশ্নটা হলো, এই সস্তা আক্রমণগুলো থেকে নিজেদের বাঁচাতে গিয়ে ডিফেন্ডাররা কি আসলে নিজেদেরই দেউলিয়া করে ফেলছিল? এই আঞ্চলিক যুদ্ধের প্রভাব কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে থেমে থাকেনি। এর ঢেউ খুব দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, আর তার ফল হয়েছিল মারাত্মক। যুদ্ধের আরেকটা বড় ময়দান ছিল সাইবার জগৎ। লড়াইটা শুধু আকাশে বা মাটিতে হচ্ছিল না, সমান তালে চলছিল অনলাইনেও। এখানে সাইবার অ্যাটাক আর বাস্তব জগতের যুদ্ধ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। ইরান সমর্থিত হ্যাকার গ্রুপগুলো টার্গেট করেছিল ইসরায়েলের এনার্জি কোম্পানি, জর্ডানের জ্বালানি সিস্টেম, এমনকি বাহরেইন আর আরব আমিরাতের এয়ারপোর্ট এবং সৌদি আরবের ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। বুঝতেই পারছেন, ডিজিটাল দুনিয়ায় এক বিরাট বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে বিশ্ব অর্থনীতিতে।
হরমুজ প্রণালী, যেখান দিয়ে দুনিয়ার প্রায় 20% তেল সরবরাহ হয়, সেটা কার্যত বন্ধ হয়ে যায়। ফলে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে একটা বিরাট ঝুঁকি তৈরি হয়। খুব দ্রুতই এই সংঘাত পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে। লেবানন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট ছুড়তে শুরু করে। ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয়, আর উপসাগরীয় দেশগুলো ইরানের সরাসরি নিশানায় পরিণত হয়। পুরো মধ্যপ্রাচ্যই যেন একটা ভয়াবহ যুদ্ধক্ষেত্রে পরিণত হতে শুরু করে। তো এত কিছুর পর প্রশ্ন আসে, এরপর কি হলো? এই ধ্বংসযজ্ঞের পর দীর্ঘ মেয়াদে কি হতে পারে? বিশ্লেষকরা মূলত 3টা সম্ভাব্য ভবিষ্যতের কথা বলেছেন। এই 3টি সম্ভাব্য পথ হল: 1. উত্তেজনা কমে যাওয়া এবং ইরানি ক্ষমতার পট পরিবর্তন। 2. একটা লম্বা সময়ের জন্য সংঘাত চলতে থাকা, অথবা 3. ইরানি গৃহযুদ্ধ শুরু হওয়া এবং দেশটা টুকরো টুকরো হয়ে যাওয়া। চলুন প্রত্যেকটা সংক্ষেপে দেখে নিই। প্রথম সিনারিওটা সবচেয়ে আশার কথা শোনায়, যদিও এটা হওয়াটা বেশ কঠিন। এক্ষেত্রে ইরানের কোনো নতুন বাস্তববাদী সরকার এসে যুদ্ধবিরতি চাইতে পারে, তেল রপ্তানি স্বাভাবিক করতে পারে। এটা হলে রাশিয়া আর চীনের জন্য এই অঞ্চলে একটা নতুন পরিস্থিতি তৈরি হবে। দ্বিতীয় পরিস্থিতিটা আরও বেশি বাস্তবসম্মত, কিন্তু বেশ ভয়াবহ। মানে একটা দীর্ঘমেয়াদী সংঘাত। এখানে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ক্ষমতা আরও বাড়িয়ে নেবে, হরমুজ প্রণালীর সংকট চলতেই থাকবে, আর এশিয়ার দেশগুলোকে তেলের ঘাটতি আর দাম বাড়ার সমস্যায় পড়তে হবে। সাথে তো বৈশ্বিক সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়ার আশঙ্কা আছে। আর সবচেয়ে বিশৃঙ্খল আর ভয়ঙ্কর পরিস্থিতি হল তৃতীয়টা, গৃহযুদ্ধ। নেতৃত্বের অভাবে ইরান ভেতর থেকে ভেঙে পড়তে পারে, আর তখন আমেরিকা, সৌদি আরব, রাশিয়া, চীনের মতো দেশগুলো তাদের নিজেদের পছন্দের গ্রুপকে দিয়ে সেখানে প্রভাব খাটানোর চেষ্টা করবে। এর ফল হবে এক ভয়াবহ মানবিক সংকট। শেষ পর্যন্ত এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। ক্ষয়ক্ষতির এই খেলায় কে আগে ফুরিয়ে যাবে? যে আক্রমণ করছে সে তার অস্ত্র হারিয়ে, নাকি যে নিজেকে বাঁচাচ্ছে সে তার সম্পদ হারিয়ে? এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই হয়তো ভবিষ্যতের সব যুদ্ধের গতি প্রকৃতি লুকিয়ে আছে।